দলিলের এটা হচ্ছে দলিল নাম্বার। দলিল নাম্বারটি কত রয়েছে? ৫৯৪/২০২৫ এবং এই সাইডে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তারপর দলিলের ১ম পেজের যদি নিচে আপনার আসেন, এখানে দেখবেন রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প এবং সিল দেওয়া থাকবে এবং সেখানকার যে আধিকারিক তার কিন্তু সইও করা থাকবে যেখানে এখানে রয়েছে এবং ডেটটা উনি এখানে করে দেবেন ১২/৩/২০২৫। এটা ১২/৩/২০২৫ রেজিস্ট্রি হয়েছে। তারপর এখানে যে সইগুলো থাকবে সেটা হচ্ছে দাতা, অর্থাৎ জমিটি যিনি বিক্রি করবেন সেই ব্যক্তির সইটা হচ্ছে এখানে সইটি দেওয়া থাকবে। তারপর নিচে এখানে লেখা থাকবে এই দলিলটি আপনার কি দলিল, দলিলের ধরনটা কি। দেখুন এটা রয়েছে বিক্রয় কবালা দলিল। যদি আপনার দানপত্র দলিল হয় সেটাও এখানে উল্লেখ থাকবে, যদি বন্টননামা দলিল হয় তাহলেও এভাবে উল্লেখ করা থাকবে। তারপর ২ নম্বর পেজে বা ১ম পেজেও থাকতে পারে এই জমির এইখানে সংক্ষেপে পুরো বিষয়টি উল্লেখ করা থাকবে। জমিটির প্রকৃত মূল্য কত, বাজার মূল্য কত, জমির যে শ্রেণী, মৌজা, জেন নাম্বার, জমির পরিমাণ এখানে সংক্ষেপে পুরো বিষয়টি উল্লেখ করা থাকবে। তারপরে জমিদাতার এখানে নাম, ঠিকানা, পুরো অ্যাড্রেসটা দেওয়া থাকবে। যেটা দেখুন এখানে দলিল রয়েছে কবালা দাতা বা দাত্রীর নাম রয়েছে এখানে। তারপর থাকবে গ্রহীতার নাম, ঠিকানা এখানে দেখুন রয়েছে। এখানে যদি দানপত্র দলিল হয় তাহলে এখানে কবালা না থাকে দান গ্রহীতা লেখা থাকবে, অর্থাৎ দানপত্র গ্রহীতা লেখা থাকবে। যেহেতু এটা কবালা দলিল তাই এখানে দেখুন রয়েছে প্রথমে কবালা গ্রহীতা, কবালা দাতা বা দাত্রী। তারপরে কোস্যর আয়তে লিখে এই জায়গাতে দেওয়া থাকবে সেই জমিটি আপনি কোন সূত্রে বিক্রি করছেন। যদি আপনি কোনো দলিল সূত্রে বিক্রি করেন তাহলে দলিলের দলিল নাম্বার, কত তারিখে সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটা উল্লেখ থাকবে, বা ওয়ারিশ সূত্রে অর্থাৎ বাবার সম্পত্তি কোনো ছেলে যদি ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকেন তাহলে সেটা উল্লেখ থাকবে। তো দলিলের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, যে জমিটি কী সূত্রে বিক্রি করা হয়েছে সেটা আপনি এই জায়গাটা থেকেই পেয়ে যাবেন। দলিল সূত্রে হলে দলিলের নাম্বার, সাল তারিখ দেওয়া থাকবে, দলিল নাম্বারটাও লেখা থাকবে। যদি কেউ ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকেন তাহলে সেটাও এখানে উল্লেখ থাকবে। এই দলিলটির ক্ষেত্রে যখন এখানে যেমন উল্লেখ করা রয়েছে আমার নিজ নামে রেকর্ডভুক্ত সম্পত্তি, অর্থাৎ যে ব্যক্তির নামে রেকর্ড রয়েছে সে নিজে জমিটি বিক্রি করছেন। এটা থেকে আপনি জানতে পারবেন দলিলটি কোন সূত্রে বিক্রি করা হয়েছে। তার পাশাপাশি এখানে এটা উল্লেখ করা থাকবে সেই জমিটি কেন বিক্রি করছে, এবং তার পরের পেজের নিচের অংশটাতে উল্লেখ করা থাকে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে এখানে লেখা থাকে দলিলটি কত তারিখে বা কত সালে সম্পাদন হয়েছে। যেমন এই দলিলটার ক্ষেত্রে দেখুন উল্লেখ করা রয়েছে ইতি সন ১৪৩১, তারিখ ২৭শে ফাল্গুন, ইংরেজি সন ২০২৫, ১২ই মার্চ। অনেক সময় দলিলের প্রথম অংশটাতে যদি সাল তারিখটা আপনি ঠিকঠাকভাবে বুঝতে না পারেন, দলিলের এই অংশটাতে যদি আপনি দেখেন তাহলে সাল তারিখটা ইংরেজি এবং বাংলাতে দুটোই ভালোভাবে লেখা থাকে। দলিলের তফসিলের আগে এই কথাটি উল্লেখ করা থাকবে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর দলিলের আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তফসিল। এখানে আপনার জমির যে পুরো বিবরণ সেটা উল্লেখ করা থাকবে। যেমন দেখুন এখানে রয়েছে তফসিল সম্পত্তি, জেলা, এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস, কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে, মৌজার নামটা দেওয়া থাকবে। যেমন দেখুন এখানে হচ্ছে এলার প্লট নম্বর ৬৯৫, মাপ ৪৬ ডিসমিলের মধ্যে, অংশটা দেখুন এখানে রয়েছে ৪৪৯২, অংশের মাপ ২০ ডেসিমিল সম্যক বিক্রি করিলাম। অর্থাৎ প্লট নম্বর ৬৯৫ এর যে টোটাল মাপ সেটা হচ্ছে ৪৬ ডিসমিল, কিন্তু যিনি বিক্রি করছেন তার পুরো অংশ ২০% রয়েছে, অর্থাৎ ২০ ডিসমিল রয়েছে, ২০ ডিসমিলটাই সম্যক উনি বিক্রি করেছেন। পরে দেখুন প্লটটা রয়েছে ৯৬, ৪১ ডিসমিলের মধ্যে, অর্থাৎ পুরো প্লটটির মাপ হচ্ছে ৪১ ডিসমিল, যার মধ্যে ২২ ডিসমিল তার সম্পূর্ণ জমিটি উনি বিক্রি করছেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। উক্ত ১২৩৭ নম্বর খাতার ২টি প্লটের সর্বোচ্চ বিক্রিত সম্পত্তির মাপ হচ্ছে ৪২ ডিসমিল। যা একটি দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে এই তফসিলি অংশটি। তারপর থাকবে জমির আপনার চহদ্দি, সেই জমির চারপাশে কে কে রয়েছে। দেখুন এই প্লটের চহদ্দি কে কোন দিকে রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দলিলের একটি অংশ। তারপর পেজটাতে থাকবে এই জমিটি কোন বিএলআর অফিসের অধীনে রয়েছে, সেই বিএলআর অফিসের নামটি এখানে দেওয়া থাকবে। দেখুন রয়েছে বিএলএন এলআরও, এখানে বিএলআর অফিসের নামটি রয়েছে, জেলার নামটি রয়েছে এবং নিচে দলিল লেখকের নাম, সই এবং তার ঠিকানা, লাইসেন্স নম্বর, যে দলিলটি টাইপ করেছেন। এখন তো বর্তমানে সব টাইপ করা দলিল, তাই কোন ব্যক্তি টাইপ করেছেন তারও নাম ঠিকানা এখানে এভাবে দলিলে উল্লেখ করা থাকে। তারপরের পেজগুলোতে আপনার পেজ এবং দাতা এবং গ্রহীতার ফটো দেওয়া থাকবে, তাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে এবং তার পাশাপাশি জমিটি যদি কেউ ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকেন বা নামের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে দেখবেন এভাবে একটি এফিডেভিট দেখুন এই দলিলের ক্ষেত্রে দেওয়া রয়েছে। যে দলিলের যে প্রথম পেজে আপনাকে দেখালাম ওরফে দিয়ে যে ব্যক্তি বিক্রি করছেন তার নামটি ওরফে দিয়ে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ রেকর্ডে তার এক নাম রয়েছে এবং আধার কার্ডে আরেক নাম রয়েছে, তার জন্য দেখুন একটি এফিডেভিট ওইখানে দেওয়া রয়েছে। তো এভাবে আপনাদের দলিলের ক্ষেত্রে যদি কেউ ওয়ারিশ সূত্রে জমি বিক্রি করে থাকেন তাহলে দেখবেন দলিলের মধ্যে একটি
ওয়ারিশ সার্টিফিকেটটাও দেওয়া থাকবে। যেমন এই দলিলের ক্ষেত্রে যেহেতু নিজ নামে রেকর্ডভুক্ত সম্পত্তি বিক্রি করছেন, তো তাই এখানে কোনো ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া নেই। এবং দলিলের তারপরে যে পেজগুলো থাকবে সেইগুলো হচ্ছে ভ্যালুয়েশন পেজ, যেগুলোতে আপনার জমির বাজার মূল্য কত কী রয়েছে, স্ট্যাম্প ডিউটি ফি আপনার কত লাগবে, সেই বিষয়গুলো পরের পেজগুলোতে উল্লেখ করা থাকে। তারপর দলিলের শেষ পেজটাতে এভাবে একটি গোলাকার দেওয়া থাকবে, সেটাতে সেই রেজিস্ট্রি অফিসের নামগুলো উল্লেখ করা থাকবে এবং আপনার এখানে দলিল নম্বরটি সম্পূর্ণটা দেওয়া থাকবে। দেখুন এখানে দলিল নম্বরটি রয়েছে 594 ফর ইয়ার 2025 এবং ভলিউম নাম্বারটিও এখানে উল্লেখ করা থাকবে এবং নিচে শেষে আধিকারিকের ডিজিটাল সাইনও এখানে দেওয়া থাকবে এবং তারিখটাও এখানে দেওয়া থাকবে। তো যাই হোক, এই ছিল দলিল লেখা এবং পড়ার নিয়ম। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।